নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন দরগা মসজিদ সংলগ্ন কুতুবপুর লামাপাড়া শিবু মার্কেটে মহিউদ্দিন কন্ট্রাক্টর আপন ছোট ভাই মোহাম্মদ আবুল কাশিমকে তার নিজ জায়গা বাবদ আরেক ভাইয়ের ছেলে জাসিমের মারফতে ২০০৭ সাল থেকে প্রথম লেনদেন শুরু করে এবং পরবর্তীতে সময়ে অসময়ে আবুল কাশেম মহিউদ্দিন কন্ট্রাক্টরের কাছ থেকে জায়গা রেজিস্ট্রি করার অজুহাত দেখিয়ে প্রায় ৮ লক্ষ টাকা নেয়। পাশাপাশি জায়গাটিতে একটি গ্যারেজ উঠিয়ে ভোগ দখলে থাকতে বলে বড় ভাই মহিউদ্দিনকে। পরবর্তীতে জায়গার দাগ নম্বর ভুল থাকায় মহিউদ্দিন তার ভাই কাশেমকে তা ঠিক করে দিতে বলে, কিন্তু আবুল কাশেম টালবাহানা করতে থাকে। এরই মাঝে কন্ট্রাক্টর মহিউদ্দিন ২০১৮ সালে ইন্তেকাল করায় সুযোগ বুঝে তারই ছোট ভাই সেই জায়গা আবুল কাশেমের সহধর্মিনীর নামে লিখে দেয় এবং তড়িঘড়ি সেই জায়গা পলি নামের একজনের কাছে বিক্রি করে দেয় এবং পলি বেগম জায়গা ক্রয় করার পরেই রাতারাতি সেই জায়গার গ্যারেজ ভেঙে দেওয়া হয়। অপরদিকে আবুল কাশেম ভাইয়ের মৃত্যুতে ঝোপ বুঝে কোপ মারে। সে এক মুখে বলে সে কোনো টাকা পায়নি। এ বিষয়ে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে এবং ঘটনাস্থলে এসআই কামাল ও এসআই সাইফুল পরিদর্শন করে বলে জানায় ভুক্তভোগী। এই ঘটনায় ৯ জুন সোমবার নিজ চাচার নামে প্রেস ব্রিফিং করে মৃত মহিউদ্দিনের পরিবার। কন্ট্রাক্টর সে আমার চাচা কাশেমের থেকে আমাদের একটা জায়গা আর কি কিনে, আমাদের বাসার পাশে আর কি জায়গাটা, সেটা সে কিনে। তো আমার চাচাকে তখনই সব লেনদেন বুঝাই দেওয়া হয়েছে। ১০ লাখ টাকা তখন ছিল জায়গার মূল্য। তো আমার চাচাকে সেই জায়গাটা বুঝাই দেওয়া হয়েছে। তারপর বুঝাই দেওয়ার পর তার যত জায়গার যত দলিলপত্র যাচ্ছে তখনই আমার বাবাকে দিচ্ছিল। তো এর মধ্যে যখন টাকা বুঝাই দেওয়া ওনাকে হয়ে গেছে, তখন আমার বাবা মার ব্যান্ডারের মাধ্যমে সেই জায়গার কাগজগুলা ব্যান্ডারকে দেখাইছিল। তো ব্যান্ডার বলছে যে জায়গার কাগজগুলোর দাগনামা ভুল আছে। তার জায়গাটা মেনলি ৩২ দাগে, মানে ৩১ দাগে, সরি, কিন্তু সে ৩২ দাগে তার জায়গাটা আর কি গাওয়া। তো এই জায়গাটা ঠিক করতে দিয়েছিল আমার চাচাকে। তো চাচা সেই জায়গার কাগজপত্র নিয়ে ঠিক না করে দিয়ে উল্টো মানে তার ওই জায়গা আমার বাবা মারা যাওয়াতে সেই জায়গাটা তার ওয়াইফের নামে লিখে দেয়। তার ওয়াইফ আবার সেই জায়গাটা আরেকজনের কাছে আর কি বিক্রি করে ফেলে। তো যখন আমাদেরকে না জানাই সেই জায়গাটা তারা বিক্রি করে ফেলে। তারপর আমরা যখন জায়গাটা ওইখানে যাই তখন দেখে আমাদের জায়গার ভিতর আমাদের হুমকি দামকি দিতেছে। যেই যার কাছে আর কি বিক্রি করে সে আমাদেরকে হুমকি দিতেছে। ইভেন আমার চাচা ওইখানে ছিল, আমার চাচা আমাদেরকে হুমকি দিতেছে যাতে আমরা ওই জায়গার মধ্যে যদি যাই তাহলে সে নাকি আমাদেরকে মার্ডার করবে, এরকম একটা হুমকি দামকি আমাদেরকে দিতেছে। তারপর সেই জায়গায় তারা রাতের মধ্যে, আমাদের গ্যারেজ ছিল, সেখানে আমাদের গাড়ি ছিল, সেই গ্যারেজের মধ্যে আমাদের রড, গাড়ির পার্টস, আরো অনেক যাবতীয় অনেক কিছু ছিল। সেই জায়গার মধ্যে তারা রাতের মধ্যে তারা সেই জায়গা পিছন থেকে, গ্যারেজের পিছন থেকে তারা ভাঙা শুরু করে। তারপরে দিনের দিকে মানে যখন বিকাল হয়, বিকালের দিকে তখন তারা সামনের দিকে ভাঙচুর করে আমাদের গ্যারেজে রাতে সবকিছু যত রড ছিল, আমাদের ওইখানে জায়গায় বিল্ডিং করার ছিল আর কি, আমাদের ওইখানে একটা বাড়ি করব, যার জন্য আমরা ওইখানে রড, সিমেন্ট, আরো যাবতীয় অনেক কিছু ছিল, সেগুলো তারা ওইখান থেকে লুটপাট করে রাতের মধ্যে। আর তারপর আমরা যখন ওই জায়গার মধ্যে ভাঙচুর করছিল, আমি আমার ভাই ওইখানে যাই, তখন তারা আমাদের হুমকি দামকি দিয়ে ওইখান থেকে সরাই দেয়। আমার বড় চাচার ছেলে, যেহেতু আমরা ২০০৭ সালে তখন তো অনেক ছোট ছিলাম, যার কারণে আমার বড় চাচার ছেলে আমার বাবার সাথে ছোট থেকে চলাফেরা করতো, ওই ভাইয়ার মাধ্যমে লেনদেন করছে। ওই ভাইয়ার মাধ্যমে যতদূর মানে আমার বাবা আমাদের সাথে তো সবকিছুই শেয়ার করতো। ভাইয়ার মাধ্যমে ৭,৯০,০০০ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ভাইয়ার সাথে আমার বাবার কিছু টুকিটাকি ঝগড়া হয় আর কি, মানে একটু মনোমালিন্য হয়। তারপরে আমার চাচা বাকি ২ লাখ টাকা আমাদের ঘর থেকে এসে নিয়ে যায় আমার বাবার থেকে। আমার চাচার নাম হলো আবুল কাশেম। এটা মূলত জায়গার পাশে যে ছিল উনি চাচা, মানে ওনাদেরই জায়গা। উনি বলছিল যে তুই আইজনিতে না বেচা, জিওসের নামে একটা লোক ছিল, তুই ওর থেকে না বেচা তুই তোর ভাইয়ের থেকে বেচ, ৯ লাখ টাকা বেচ। ও ১১ লাখ বলছে, তুই ৯ লাখ টাকা ওরে দিয়ে দি। মানে কাকার সাথে ওর সাথে ভালো লেনদেন, আমার ড্রাইভার ছিল ওই লোকটা। তুই মহিউদ্দিনের থেকে বেচ, তুই পরের থেকে বেচবি কিসের জন্য? আর একজন গাড়ি কিনছে, গাড়িটা ওই জায়গায় থাকুক। তো উনি রাজি হয়েছে। রাজি হওয়ার পর দেখা গেছে আমরা তার সাথে ডিল করলাম। ওনার দাবি আসছিল যে আমি ১১ লাখ টাকার জায়গা ৯ লাখ টাকা বেচমুখে, এই তো ভাইয়ের ভাই। তারপর আমি কিছু একটা ১০ লাখ টাকা দিয়ে দিন, ১০ লাখ টাকার জায়গা। পরে কাকা আবার কি করলো, যে তাহলে এক কাম কর, কাশিমরে ৪৫ লাখ টাকা দিয়ে দিই জায়গার বাবদ। হাত চান্সে ৪৫ লাখ টাকা মার্কেটে দিলাম। তো হাত ৪৫ লাখ টাকা, ৩,৭৫,০০০ টাকা মার্কেটে দিলাম। এটা মূলত আপনার ৮-৯, কতটা বুঝছেন, ৮-৯ দিলাম। পরে বললো যে আরো টাকা লাগবে। ওই সময় আবার আমি কি করলাম, আর ২-৩ মাস পর আবার দিলাম ২ লাখ টাকা তার বাসায়।
তারপর সে আবার বললো যে গাড়ি কিনবো, একটা ট্রাক কিনবো। তো কাকা কয় যে দুনো ভাই তো মিললেই কিনি, তো তুই 2,15,000 দে, আমি 2,15,000 দে, 4.5 লাখ টাকা গাড়ি কিনি। জায়গা বাবদ এই টাকাটা দিতেছি আমি, মানে কিভাবে টাকাটা পাইবো বা কিভাবে কি হইব না হইব ওইভাবে বলতাছি। তো জায়গা বাবদ হ্যাঁ কইতেছে যে গাড়ি কিনবো, মানে গাড়ি কেনার মধ্যে কইছে তুই 2,15,000 দে, আমি 2,15,000 দে, 4.5 লাখ টাকা গাড়ি কিনি। কাকা আবার 2,15,000 দিচ্ছে। এই যেমন হিসাব করে আপনার 3 লাখ 6 লাখ 7,80,000 টাকার মতন গেছে। কথাটা বলছেন, কাকা কিন্তু এই টাকা দেয় নাই। আর কাকা লেখা রাখছি যে তুই এটা জায়গা বাবদ লেখা রাখ, যে ও যদি দে না দেয় এটা জায়গা থেকে কাটে নিব। লাভ ট্রাক যিনি কিনছে ট্রাকের লাভ লসও নাই, কোনো কিছুই দেয় নাই, সব হ্যাঁ বহন করলো সবকিছু। আর কাগজটা দলিলটা আমার থেকেই নিছে। কাকা যিনি বলছে যিনি ওর দাগ নাম্বারটা ক্লিয়ার করতে, তাদের বাসায় গিয়ে আমি, তারা ঘুমাইছিল, আমি বললাম কাকা আপনি দিয়ে দিচ্ছে এই দাগ নাম্বারটা ক্লিয়ার করেন। এই যে দলিলটা দিছি, দলিলটা কিন্তু উনি আমার ফেরত দেয় নাই, ওনার থেকে আছে। কাকা কি করলেন, ঠিক করতেছি কে এই যে পর্যন্ত কাকা অসুস্থ হয়ে পড়লো, এরা ঠিক আর রইল না। আর দ্বিতীয় কথা, আমি একবার আমার ওদের বাসায় বসছিল, তখন আমি বললাম মতো না, আমার সাথে কথা বলে না, মানে চুপ করে শুনে, মানে ব্যাকগ্রাউন্ডে কয় আমি তোর টাকা দিচ্ছি না, মহিদিনের দাম টাকা 10 লাখ। আমি আপনার আমার টাকা নেই, মহির কাছে 10 লাখ কেমন পাইবেন? আপনার সকালে এটা দিলে রাত্রে কোন টাকা লাগবে? যেহেতু আপনি এতগুলো টাকা লেনদেন করেছেন, তো উনি যেহেতু জায়গাটা অন্য জায়গায় বিক্রি করে ফেলছে, সেক্ষেত্রে আপনার বলার কি কিছুই নেই? হ্যাঁ, আমি তো বলবো কোন সময় চাষি আমার ডাক দিব যে আপনি যে আমার জামা থেকে টাকাটা নিচ্ছেন, তাহলে আপনি বলেন ওটা বিচার হইলে। সবাই মিলিতভাবে বসছিল, হ্যাঁ আমিও বলছিলাম, ওই টাইমে বলছিলাম, বললো যে 10 লাখ টাকা পাইবো। তা আমি আপনি মসজিদে আসেন, আপনি যে 10 লাখ টাকা পাইবেন আপনি কইবেন, আর আমি যদি আপনার টাকাটা দিয়ে থাকি তাহলে আমিও বলবো যে আপনি টাকা নিচ্ছেন আমার থেকে। কাকা আমার দিয়ে সবকিছু পরিচালনা করতো। যেমন লেখে রয়েছে প্রথম ধাপে কাছে আসামে কত দিলি জায়গা বাবদ লেখ, কত দিলি কাসামে। প্রথম ধাপে দিলাম 3,75,000 টাকা, দ্বিতীয় ধাপে যে সঙ্গে 2 লাখ টাকা চাইলো, দ্বিতীয় ধাপে লাখ 2 লাখ টাকা, তৃতীয় ধাপে কইলো কত দিলি, কইলো 2,15,000 টাকা। এইভাবে লিখিত, কিন্তু তারিখ দিই নাই, জিন এটা তারিখ ছিল। এত জানে নাই মারা যাইব, এত মনে করছি যে আমি টাকাটা দিয়া খুচরা দরতে লইলাম। ডাক নাম্বারের সমস্যার কারণে আর মারা যাওয়ার পরে এই যেমন এই জিনিসটা অস্বীকার করে লাগলো। মূলত কাশমাকা নামে রেজিস্ট্রি করে না, জায়গাটা রেজিস্ট্রি ছিল ওদের নামে। এটা করছে কিনা এটা বলতে পারতাম না, যে এরা এটা কি করে দায়িত্বটা কাশেমে নিছে, যেহেতু জায়গাটা হের দিয়া বায়না করা হয়েছে, হের দিয়ে এইটা করানো হয়েছে। তো আইসে মতন এদের সামনে আমি বলছি যে এইভাবে এর সাথে লেনদেন হয়েছে, তো হ্যাঁ তো মাথা নিচা করেছে কাশেম মিয়া, কথা আর কয় না। আমি কি আপনি এরা লেনদেন করছেন না করেন কে? এরা ওই যে ওখানে দেওয়া যাচ্ছে যে কাশেম মিয়া যেহেতু এরা বায়না করে নাই এই মহিউদ্দিন মিয়ার লগে কোনো কাগজ ডকুমেন্টস নাই, এই জন্য কাশেম মিয়া অস্বীকার করে। ওখানে ওই যে যার কাছে বেচছে পল্লী, মানে হের কাগজ তো ওই দারোগা কাগজ দিছে, তারপর হের বউর নামে রেজিস্ট্রি করছে, এই বউয়ের কাগজ দিছে, তখন হেরা ডকুমেন্টস দেয় যাচ্ছে যে হের বউ জায়গা কিনছে, এই জায়গা পল্লীর কাছে বেচছে। অ্যাকচুয়ালি আপনার কাশম কাকা যে জায়গাটা কিনছে ওনার থেকে মূলত ওদের নামই ছিল, কাশম কাকা নামে রেজিস্ট্রি করে নাই। এই আমরা যখন কাগজটা দেখি তখন দেখি পিঙ্কি আর হোসেন নামে, তখন কাকারা বললাম কাকা এমন তুই রেজিস্ট্রি করে না, কাজ সমস্যা নাই, ভাইয়ের ভাই ও নাইলা ও দিয়ে আমাদের রেজিস্ট্রি করে দিব। কিন্তু এই সুযোগে সে আবার তার বোন নামে লেখা দিচ্ছে। কাকা মারা গেল, যেমন দাদি আমার জায়গা লেখা দিল আমার বাড়িটা, তখন এই সুযোগটা পেয়ে। ভাই ভাইয়ের সম্পর্ক অনেক ভালো ছিল, সেই জন্য আমার হাজবেন্ড এদের টাকা দিছে জায়গাটাকে নেওয়ার জন্য, কিন্তু পরে অস্বীকার করে। আমিও নিজে বলছি যে আপনার ভাই ভাতিজা এতিমের হক নষ্ট করেন না, আপনি এখন লেখা দেন। আমার ডাইরেক্ট বলে যে আমি টাকা নিয়ে নেই, এই তোমাদের থেকে আরও টাকা পাই। আমি বললাম যে মিথ্যা কথা বলেন কেন, তো মসজিদ উঠে বলেন যে আপনি টাকা নিচ্ছেন নাকি না নিচ্ছেন। সে বলে আমার দেবরে বলে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা এই মিথ্যা কথা বলে। বারবার বলতেছে আপনার ভাই ভাতিজা লেখা দেন, এর বউ অস্বীকার করে, হ্যাঁ অস্বীকার করে, আমাদের কাছ থেকে টাকা নেন। এখন আমি চাচ্ছি জায়গাটা নেওয়ার জন্য, মানে জায়গাটা তারা যেন আমাদের নামে লেখা দেয়। সবশেষে আবুল কাশেমের সাথে কথা বলতে গেলে তাকে বাসায়ও পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি সুইচ অফ ছিল। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।